powered by Asian Paints. প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। আজকের পর্বে আমরা মূলত কথা বলবো নগর নির্মাণ এবং পরিকল্পনা সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে। আমাদের আজকের অতিথি পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর আক্তার মাহমুদ, যিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্সের সাবেক সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক। স্যার, স্বাগত আপনাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনি জানেন স্যার যে বিকেন্দ্রীকরণ একটি বহুল চর্চিত বিষয় এবং আমরা প্রায় এ নিয়ে প্রচুর কথা বা লেখালেখি হতে দেখি, কিন্তু সুনির্দিষ্টভাবে নীতি নির্ধারকদের মুখ থেকে আসলে এ নিয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা শোনা যায় না। কিন্তু বিকেন্দ্রীকরণ আমাদের প্রেক্ষাপটে কেন দরকার এবং এর গুরুত্ব কী? ধন্যবাদ। আসলে অনেক পুরনো একটা প্রশ্ন এবং একই সাথে খুবই জরুরি একটা বিষয়। দেখেন, আমি যখন ছোটোবেলায় টিভি দেখতাম, বাজেট অধিবেশন দেখতাম, সেই সময়টা তো আমি দেখতাম যে এটা আমি 90s কথা বলছি। সেই সময়ও বাংলাদেশ গভর্নমেন্টের পলিসিটাই এরকম ছিল যে বিকেন্দ্রীকরণ করা, কিভাবে রিজিনাল ইমব্যালেন্সগুলোকে দূর করা যায়, বৈষম্য দূর করা যায়। এই আলাপ কিন্তু ওই 80-র দশকের 90-এর দশকের সেই সময় থেকেও, এবং প্রত্যেকবারই বলছে যে আমাদের যে কৌশল, সেই কৌশল হচ্ছে বিকেন্দ্রীকরণের কৌশল, কিন্তু কার্যত সেটার যে অপারেশনাল সাইড, কিভাবে এটাকে বাস্তবায়ন করবে, সেটা কিন্তু দেখা যায়নি। এবং গত 30 বছর 40 বছর ধরেই আমরা দেখেছি বিকেন্দ্রীকরণের কথা বলছে, কিন্তু ক্রমাগতভাবে এটা সেন্ট্রালাইজড হয়েছে এবং ফলাফল হচ্ছে, এবং ঢাকা শহরের মতো একটা বড় জাইগান্টিক শহর, আজকে ঢাকা শহরের কোনো পরিসর দেখা যায় না। একটা সময় আপনারা হয়তো বলতে পারতেন ঢাকা সিটি কর্পোরেশন, অথবা বনানীর পরে একটা রুরাল এরিয়ার মতো, তারপর হচ্ছে উত্তরার একটা ছোট এলাকা। এখন কিন্তু ঢাকা শহর এরকম না। ঢাকা শহর এখন একেবারে উত্তরে কালিয়াকৈর, চন্দ্রা, সাভার, গাজীপুর থেকে শুরু করে দক্ষিণে আপনি নারায়ণগঞ্জ পার হয়ে গেলে ঢাকা শহর শেষ হবে না। এদিকে বুড়িগঙ্গা আছে বলে হয়তো আমরা এখন কেরানীগঞ্জটাকে আলাদা করে দেখছি। আদারওয়াইজ কেরানীগঞ্জও আপনি দেখেন যে পরিমাণ আরবান এগ্লোমারেশন হয়েছে, সেটা কিন্তু ট্রিমেন্ডাস। এবং সব মিলে যে বৃহত্তর যে ঢাকা আরবান অ্যাগ্লোমারেশন বলছি, ঢাকা সিটিও বলছি না, কিন্তু যে আরবান চরিত্রের যে ঢাকার অ্যাগ্লোমারেশন, এখানে 2 কোটির উপরে মানুষ বসবাস করে। আর আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন যে সারা বাংলাদেশের যে 6 কোটি 20 লক্ষ যে মানুষ নগরে বসবাস করে, তার 40-45% মানুষ কিন্তু শুধু ঢাকার এই আরবান অ্যাগ্লোমারেশনেই বসবাস করে, অর্থাৎ ঢাকা এবং তার আশপাশে যে নগর, এটার মধ্যেই বসবাস করে। তো এরকম একটা চরম ইমব্যালেন্স নগর চরিত্র, যেখানে সারা বাংলাদেশের আরও 330টি আপনার পৌরসভা আছে, এর মধ্যে ডিস্ট্রিক্ট শহর আছে, বিভাগীয় শহর আছে, সেগুলোর গ্রোথ রেট খুবই নগণ্য। অথচ ঢাকা শহরের গ্রোথ রেট কিন্তু ট্রিমেন্ডাস হাই। প্রতি বছরে প্রায় 5 লক্ষ মানুষ এই ঢাকা শহরে ঢুকছে। তো আপনি যেটা বলছিলেন যে কি মানে বিকেন্দ্রীকরণের কথাটা খুবই জরুরি বিষয়। ঢাকাকে যদি আপনি বাঁচাতে হয়, ঢাকার নিজস্ব সমস্যাকে সমাধান করার উদ্যোগ যেমন এখন আছে, সেই সাথে সাথে সারা বাংলাদেশের অন্যান্য এলাকা উন্নয়নটা কিন্তু দেখা খুব জরুরি। বিকেন্দ্রীকরণ যদি আপনি করতে হয়, এটা অর্থনৈতিক দিয়ে শুরু করতে হবে, কিন্তু রাজনৈতিক, প্রশাসনিক, বিচার ব্যবস্থা থেকে শুরু করে প্রায় প্রত্যেকটি যে ফাংশন, আপনি আর্কিটেক্ট মানুষ, আপনি ফাংশন শব্দটা বুঝবেন ভালো। ফাংশনের ডিসেন্ট্রালাইজেশন দরকার। এই ডিসেন্ট্রালাইজেশন যত দেরি হবে, ততই কিন্তু আমরা এই সমস্যার যে বেড়াজালে, এর মধ্যে কিন্তু আমরা পড়তে থাকব। এখন উপজেলাগুলোকে নিয়ে চিন্তা করা, জেলা শহরগুলোকে নিয়ে চিন্তা করা, পৌরসভাগুলোকে নিয়ে চিন্তা করা, এগুলোকে নিয়ে পরিকল্পনা করা, অর্থাৎ সামগ্রিকভাবে সারা বাংলাদেশের জাতীয় ভৌত পরিকল্পনা তৈরি করা, তার সাথে সাথে স্থানীয় পর্যায়ে তার সাথে মিল রেখে স্থানীয় পর্যায়ে জেলা, উপজেলা এবং পৌরসভাগুলোকে সেই আলোকে সাজানো। তখন সেখানে কর্মসংস্থান তৈরি হবে, শিক্ষার ব্যবস্থা তৈরি হবে, স্বাস্থ্যসেবা তৈরি হবে এবং অন্যান্য নাগরিক সেবাগুলো তৈরি হবে। ঢাকার যে অ্যাক্টিভিটিস, পুরো বাংলাদেশের ম্যাপ যদি 3 ডাইমেনশনালি দেখা হয়, ঢাকার স্পাইকটা সবচেয়ে বেশি। এখন এই স্পাইকের মাথায় আমরা আমাদের বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস বারবার ঢেলে দিচ্ছি, সেটা গড়িয়ে যতদূর ছড়াচ্ছে ততটাই আসলে ঢাকায় পরিণত হচ্ছে। এখন কথা হলো, ঢাকার মূল কেন্দ্রের বাইরে বিভিন্ন আউটস্কার্ট যেসব এলাকা আছে,
সেখানে অনেক মানুষ বসবাস করেন এবং তারা প্রতিদিন ঢাকায় এসে তাদের কর্মসংস্থানে যোগ দেন বা কাজ করে বাড়ি ফিরে যান। এখন সেক্ষেত্রে আপনি যেমন মেট্রো রেলের রুটে পড়েন বিধায় মেট্রো ব্যবহার করতে পারছেন, যারা মেট্রোর আওতায় পড়ছে না, হয়তো হরাইজন্টাল রুট থেকে যারা বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা আবার যানজটে ভুক্তভোগী হচ্ছে। তো সেই ক্ষেত্রে ঢাকার সমন্বিত গণপরিবহন ব্যবস্থাটা আসলে কেমন হওয়া উচিত? ঢাকা যেহেতু একটা মেগাসিটি হিসেবে অলরেডি ডেভেলপ করে গেছে, এখানে হাজার রকমের সমস্যা অলরেডি জর্জরিত আছে, এগুলোকে সমাধান করাও জরুরি। এটা আমি একটু আগেও বলছিলাম। সেই সাথে সাথে বিকেন্দ্রীকরণের মানে বিষয়গুলো চলতে থাকবে। এখন যে কথাটা আপনি বললেন যে পরিবহনের সমস্যার এবং গণপরিবহনের, এখানে গণপরিবহন এরকম একটা স্মুথ গণপরিবহন ব্যবস্থা কিন্তু ডিজাইন মানে পরিকল্পনাতেই আছে। আমাদের যে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান আছে সেখানেই আছে। আরও 5টা রুটের প্রস্তাবনা আছে, একটা রুট হয়েছে, আরও কিছু এখন বাস্তবায়নের পথে আছে। তো সেগুলোর কাজ চলছে। তো এই শহরকে সচল রাখতে হলে আপনাকে ওই 5টাকেও বাস্তবায়ন করতে হবে। বাস রুটের যে বিআরটি বাস র্যাপিড ট্রানজিটের যে লাইনগুলো আছে সেগুলোকেও বাস্তবায়ন করতে হবে। এখন জনসংখ্যা পরিবর্তনের সাথে সাথে মানে চেহারা কিন্তু পরিবর্তন হয়। যে প্ল্যানটা করা হয়েছে 2005 সালে, সেটা পরবর্তীতে 2009 এসে অ্যাপ্রুভাল পেল। এরপর কিছু কিছু রিভিশন হচ্ছে। এটা কন্টিনিউয়াসলি রিভিশনের প্রয়োজন আছে। তখন সংখ্যা হয়তো আর একটু বাড়বে গণপরিবহনের জন্য। তো গণপরিবহন ছাড়া একটা শহর সাস্টেইন করতে পারবে না, মানে ঢাকা শহরের মতো। আরেকটি ব্যবস্থা সেটি হচ্ছে যে আপনার ফুটপাত, যেটা হয়তো আপনারও খুব ইন্টারেস্টের বিষয় আছে। ফুটপাতে ঢাকা শহরের একটা চরিত্র দেখবেন যে প্রায় 4 কোটি ট্রিপ প্রত্যেক দিন জেনারেট করে। 4 কোটি ট্রিপ জেনারেট করে। তার মধ্যে কিছু মেট্রোতে যায়, কিছু বাসে যায়, কেউ কেউ হেঁটে যায়। এই যে আপনি একটা জায়গা থেকে একটা জায়গায় হেঁটে যাচ্ছেন, হয়তো 1 কিলোমিটার, এটা একটা ট্রিপ হিসাবে কাউন্ট করবে। তো এখানে ঢাকা শহরে প্রায় 70 থেকে 72% ট্রিপ আছে, ছোট ছোট ট্রিপ, যেগুলো 2 কিলোমিটারের কম, মানে হাঁটার পথের দূরত্বের মধ্যে আছে। তো এই ট্রিপগুলোকে নিয়ে পরিকল্পনা করা, অর্থাৎ তাদের জন্য প্রশস্ত ফুটপাত তৈরি করা, তারা যেন সুন্দর করে মানে হাঁটতে পারে। এখন ফুটপাত আমাদের গত 10-15 বছরে বা এই সময়গুলোতে আস্তে আস্তে অনেক জায়গায় ইমপ্রুভ করেছে, কিন্তু এটা এখনো স্ট্যান্ডার্ড হয়নি। আবার সেই সাথে সাথে কিন্তু সংকুচিত হয়েছে। এটা একটা অদ্ভুত একটা ব্যাপার যে আমরা ফুটপাতের জন্য আন্দোলন করি, ফুটপাতের পক্ষে অ্যাডভোকেসি করি, এবং সমস্ত মানে ইভেন গভর্নমেন্টস যত ডকুমেন্ট আছে সেখানেও তাই বলছে, কিন্তু সাথে সাথে দেখা যায় একটা দ্বিচারিতাও আছে। ফুটপাত উন্নয়ন করছে, আবার ফুটপাতকে কেটে ছোটও করছে। এরকম 2 ধরনের আচরণও কিন্তু আমরা দেখি। কিন্তু বড় শহরে মেগাসিটিগুলোতে আপনার ফুটপাত লাগবেই। প্রচুর মানুষ ফুটপাতে হাঁটে। আপনি যখন হাঁটবেন রাস্তাঘাটে দেখবেন যে ফুটপাতে যে কী পরিমাণ ব্যবহার হয়। তো ফুটপাতের কোয়ালিটি এবং কন্টিনিউটি দুইটাই দরকার। মানে ইন্টারাকশন করা যাবে না। কোনো জায়গায় গিয়ে দেখলাম যে ফুটপাতটা আর নাই, এরকমও করা যাবে না। আপনার ফুটপাতও প্রয়োজন হবে। তো ফুটপাত, গণপরিবহন ব্যবস্থা, সাইক্লিংয়ের বিষয়টাও গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে কতটা করা যাবে সেটা নিয়ে হয়তো আলোচনা করা যেতে পারে। তো গণপরিবহনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। স্যার, আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি, এবং যেটা আপনি বললেন যে শর্ট টার্ম প্ল্যান হিসেবে ইমিডিয়েটলি আমাদের প্ল্যানগুলো করে ফেলতে হবে, তারপর বাস্তবায়নের জন্য যতখানি সময় দরকার সেটা না হয় আমরা পাবো। শেষ করব আমরা মানবিক নগর গঠনের কিছু উপাদানের কথা যদি আপনি বলতেন, সেটা জেনে শেষ করব। আসলে মানবিক শহর যে তৈরি করা, আপনি ইয়ান গেলের একটা বই আছে, সিটিজ ফর পিপল। ইয়ান গেল মূলত একজন ডেনিশ আর্কিটেক্ট। শহরের প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ছোট ছোট জায়গা ধরে ধরে প্ল্যান করা, এবং মানুষের চাহিদা কেমন, চাহিদার বিপরীতে সেটা তৈরি করা। একটা মানে ফাস্ট গ্রোয়িং সিটি এবং ফাস্ট মুভিং একটা সিটি, এটা অনেক সময় মানবিক নাও হতে পারে। এখন মানবিকতার জন্য আপনার গ্রিন স্পেস লাগবে, পানি লাগবে, যে জায়গায় খোলা ময়দান লাগবে, পাবলিক স্পেসেস লাগবে। এই আপনি দেখেন যে ঢাকা শহরে খেলার মাঠের কি অবস্থা, কোনো স্কুল কলেজ মানে খেলার মাঠ ছাড়াও তৈরি হয়। তাহলে খেলার মাঠ থেকে শুরু করে গণপরিসর,
সবুজ, পার্ক, উদ্যান, জলাভূমি এগুলোকে নিয়ে যখন একটা শহর তৈরি হয় তখন মানুষের যে বসার জায়গার সুযোগ থাকে, মানুষ তার যে আনন্দ বেদনা উপভোগ করা এগুলো তৈরি হয়, তখন মানুষের এই মানবিক দিকগুলো চর্চার একটা জায়গা তৈরি হয়। এখানে বিনোদনের ব্যাপার আছে, সাংস্কৃতিক চর্চার ব্যাপার আছে। সাংস্কৃতিক জায়গাগুলো ধীরে ধীরে না খুব সংকুচিত হয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য মানে খুব অ্যালার্মিং যে এই সাংস্কৃতিক চর্চার জায়গাগুলো কিন্তু সংকুচিত হয়ে যাচ্ছে। একটা শহরের সব ধরনের অ্যাক্টিভিটি যখন থাকে তখন এই শহরটা আস্তে আস্তে মানবিক হয়ে ওঠে আর কি। অনেক ধন্যবাদ স্যার, আপনি চমৎকারভাবে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন এবং প্রকৃতিগতভাবেই এর অনেক কিছু আমাদের ছিল, আমরাই ধীরে ধীরে সেগুলোকে সংকুচিত করে ফেলেছি। আশা রাখি যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারা হয়তো অতি সত্বর কোনো একটা উদ্যোগ গ্রহণ করবেন, যার মাধ্যমে আমরা আমাদের হারানো জিনিসগুলোকে আবার ফিরে পাবো। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম। সে পর্যন্ত সঙ্গেই থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন মিস্টার এমি তাহির, যিনি একই সাথে আরবান প্ল্যানার এবং এনভায়রনমেন্ট স্পেশালিস্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো নিয়ার অ্যাবাউট 18 বছর ধরে কাজ করছেন, যেখানে আপনার এক্সপিরিয়েন্স আছে আসলে বিভিন্ন ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি বলে থাকি ইউএন প্রজেক্টগুলো নিয়ে আপনি কাজ করে থাকেন। একটু ছোট করে যদি আপনার এক্সপিরিয়েন্সটা আমাদেরকে বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা দীর্ঘ 18 বছর যাবৎ বাংলাদেশ এবং জাতিসংঘের বিভিন্ন প্রজেক্টে, কনস্ট্রাকশন এবং ওয়াশ অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টে আমরা কাজ করে যাচ্ছি। যেটা দীর্ঘ 18 বছর অভিজ্ঞতা আমরা বলতে পারি যে আমরা বহু ধরনের চ্যালেঞ্জ এখানে ফেস করে থাকি, যে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি এবং এই প্রজেক্টগুলো যথেষ্ট সেনসিটিভ এবং এই প্রজেক্টগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করতে হয়, আমাদের টিমকে যথেষ্ট দায়িত্ব নিয়ে বাস্তবায়ন করতে হয়। এখানে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের ফেস করতে হয়। কিন্তু যেহেতু চ্যালেঞ্জের কথা অনেকবারই আসছে, যদি আমরা ছোট করে জানতে চাই যে আসলে কোন চ্যালেঞ্জগুলো মেইনলি ফেস করেন এবং যেটা আসলে মিটিগেট করা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। স্পেশালি ওয়াশ অ্যান্ড স্যানিটেশন প্রজেক্টে আমাদের যে চ্যালেঞ্জগুলো বেশি ফেস করা লাগে সেটা হচ্ছে যে আমরা যখন আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার এবং ওয়াটার রিজার্ভার করি, ওয়াটার ট্যাঙ্কি করি, তখন সেগুলোতে বেসিক্যালি কনস্ট্রাকশন ওয়ার্কম্যানশিপের কারণে আমাদের বিভিন্ন ধরনের ত্রুটি পরিলক্ষিত হয়, স্পেশালি লিকেজ হয়, যেটার ক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি যে কনস্ট্রাকশনের লিকেজগুলো আমাদেরকে ফিল আপ করার জন্য আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে থাকি। সেই কেমিক্যালগুলো দিয়ে আমরা কনস্ট্রাকশন যে ওয়াটার ট্যাঙ্কি এবং রবার ট্যাঙ্কির লিকেজটা হয় সেটা আমরা ফিল আপ করার চেষ্টা করি। এর পাশাপাশি আমাদের যে সমস্যাগুলো হয়, স্পেশালি যখন ওয়াশ প্রজেক্ট করি, টয়লেটগুলোর ক্ষেত্রে আমাদের যখন প্লাম্বিং ওয়ারিং হয়, ওয়ারিংগুলোর ক্ষেত্রে যে জয়েন্টগুলো থেকে অনেক সময় ওয়াটার লিকেজ হয়, যার দরুন আমাদের দেখবেন যে টয়লেটের উল্টা পাশে, বিশেষ করে যে পাশে আমরা টাইলসটা লাগাই তার উল্টা পাশে বিভিন্ন ধরনের ড্যাম পরিলক্ষিত হয়। এগুলোর ক্ষেত্রে আমরা স্পেশালি যে বিভিন্ন ধরনের কেমিক্যাল আমরা সাধারণত ইউজ করে থাকি। এই কেমিক্যালগুলোর নিয়ে যেহেতু কথা হচ্ছে, কেমিক্যালগুলো আসলে সোর্সিং করা বা কেমিক্যালগুলো আসলে ওয়ারেন্টি প্রোডাক্ট কিনা, সেটাও তো বোধহয় একটা কঠিন চ্যালেঞ্জ আপনাদের জন্য। সেই ক্ষেত্রে কোন ধরনের কেমিক্যালগুলোকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন? আমরা সাধারণত চেষ্টা করি যে ব্র্যান্ডেড কেমিক্যালগুলো ইউজ করার জন্য। আমাদের দেশে স্বনামধন্য যে সকল পণ্য আছে, যে সকল কোম্পানি আছে, সেসব কোম্পানি থেকে আমরা প্রোডাক্টগুলো ইউজ করি। স্পেশালি আমরা ওয়াটার লিকেজের জন্য এবং ড্যাম প্রুফের জন্য আমরা চেষ্টা করি যে স্মার্ট কেয়ার ড্যাম ব্লক, যেটা DB2K সিমেন্টিয়াস কোটিংটা কেমিক্যালের সাথে আমাদের বন্ডিং এজেন্ট অনেক ভালো হয় এবং যেটা হচ্ছে যে কনস্ট্রাকশন যে মোটর থাকে এইটার সাথে আমাদের যে ডিউরেবিলিটি অনেক ভালো পাই আমরা, সেই জন্য এডিশনটা বোধহয় একটু বেটার আছে। এই তো গেল আসলে ওয়েট এরিয়ার কথাগুলো আমরা জানলাম, ওয়াশরুমের অপোজিট ওয়ালে ড্যাম্প হলে আমরা কি ইউজ করব, কিন্তু ছাদ তো একটা বড় জায়গা। সো এই ছাদে এখন কি ধরনের সলিউশন আপনারা ইউজ করছেন? ট্রেডিশনাল যে সলিউশনটা ছিল তারও বাহিরে, বা এখন কি সলিউশন আপনারা ফলো করেন? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমরা বিগত দিনগুলোতে ছাদগুলোতে আমরা কাস্টিংয়ের পরে যে জিনিসটা ইউজ করতাম সেটা প্যাটার্ন স্টোন এবং
আমরা লাইম ট্রেসিং করতাম, যেটা জলছাদ যেটাকে বলে, সহজ ভাষায় জলছাদ যেটাকে বলে, সেটা অনেক দিন যাবৎ ইউজ হয়ে এসেছে এবং সেটা জলছাদের ক্ষেত্রে যেটা হয়, বিল্ডিংয়ের ওয়েটটা বেড়ে যায়। ওয়েটটা বেড়ে যাওয়ার কারণে অনেক সময় হচ্ছে যে পানি জমার কারণে নিচে ছাদের নিচে বিশেষ করে বটম সারফেসে আমরা অনেক ড্যাম লক্ষ্য করতে পেরেছি। সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যে বর্তমান যে প্রজেক্টগুলো আমরা করছি এবং আমাদের দেশে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর ক্ষেত্রে আমরা এই ধরনের ট্রেডিশনাল যে সলিউশনগুলো আছে ওইগুলো বাদ দিয়ে লেটেস্ট যে টেকনোলজি আছে সেই লেটেস্ট টেকনোলজি আমরা ইউজ করার চেষ্টা করেছি। হিট প্রুফ এবং ওয়াটার প্রুফ, ড্যাম প্রুফ যে সকল কেমিক্যাল আছে সেটা ইউজ করার জন্য যেটার এসআরআই ইন্ডেক্স 98%, সেক্ষেত্রে আমাদের টেম্পারেচার অলমোস্ট 8 to 10% রিডিউস হয়ে যাবে রুফটপে। সেক্ষেত্রে ড্যাম প্রুফও হবে এবং টেম্পারেচারটা ছাদের অনেক কমে যাবে। এটা তো আসলে আমরা জানলাম ছাদের যে সলিউশনটা আছে, তার মানে ছাদে আমরা এমন কোনো সলিউশনই চাচ্ছি যেটা একই সাথে হিট প্রুফিং এবং ড্যাম প্রুফিং আমাদের অবশ্যই আমরা চাই, কারণ আমরা যে এই ধরনের সলিউশন পেলে আমরা আমাদের যে বিষয়গুলো থাকে যেগুলো ছাদটাকে আমরা ফুললি ইউজ করতে পারি, ছাদটাকে ওপেন স্পেস হিসেবে ইউজ করতে পারি। বাংলাদেশে ট্রেডিশনালি যেটা হয়, ছাদটা অনেক গরম হয়ে যায়, সবাই ছাদে সাধারণত কী করে গার্ডেন করে নিচে, রিসেন্টলি রুফটপের জন্য যেখানে হিটটা কম যায়। তো সেক্ষেত্রে এই ধরনের কেমিক্যাল আমরা যদি পাই, ইউজ করি, সেক্ষেত্রে আমরা সবাই অনেক বেনিফিটেড এবং ছাদটাকে প্রপারলি ইউজ করতে পারবো। বিশেষ করে যারা টপ ফ্লোরে থাকে তারা আসলে বেনিফিটটা বেশি বুঝবে। বিশেষ করে যারা টপ ফ্লোরে থাকে তারা তো অবশ্যই, কারণ টপ ফ্লোর ঢাকা শহরে যতগুলো বিল্ডিং আছে টপ ফ্লোর সবচেয়ে কম দাম। রিয়েল এস্টেটের দিক থেকে যদি চিন্তা করা হয়, টপ ফ্লোর সাধারণত কেউ কিনতে চায় না জাস্ট ফর হিট এবং ড্যাম। এই বিষয়গুলোকে যদি প্রপারলি সলভ করা যায় তাহলে টপ ফ্লোরটাও প্রপারলি ইউজ করতে পারবে এবং সেক্ষেত্রেও তারা অনেক বেনিফিটেড হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকে আমরা আসলে ডিটেইল একটা ডিসকাশন করলাম আমাদের এক্সপার্ট এম এ তাহের স্যারের সাথে, এবং আমরা এখান থেকে জানতে পারলাম ছাদের সলিউশন আমরা আসলে কী ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারি এবং ওয়েট এরিয়া যদি হয় সেক্ষেত্রে আমাদের সলিউশনটা কী হতে পারে। আশা রাখছি এই ডিসকাশন আপনাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করবে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো ইমেল ঠিকানার মাধ্যমে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। শুভরাত্রি। Powered by Asian Paints.